আজ প্রায় 1 মাস হলো তিথি এ বাড়িতে বউ হয়ে এসেছে। এসে থেকে লক্ষ্য করছে তার শাশুড়ি মা মায়াদেবী অত্যন্ত শান্ত, ভদ্র, নির্বিরোধী মানুষ। সবসময় কেমন যেন আতঙ্কগ্রস্ত থাকেন। সংসারে রয়েছে তিথির শ্বশুর, শাশুড়ি, বর আর একটা কলেজ পড়ুয়া দেওর। এসে থেকে দেখছে শ্বশুরমশাই অনিলবাবু রাশভারী লোক। গুরুগম্ভীরভাবে মায়াদেবীকে তিনি অর্ডারের পর অর্ডার করেন, আর মায়াদেবী সেই হুকুম তামিল করতে থাকেন। সবসময় মায়াদেবী সন্ত্রস্ত থাকেন। আরেকটা জিনিস তিথি লক্ষ্য করেছে, বাড়িতে শ্বশুরমশাই তার অথবা ছেলেদের সমস্ত ভুল ত্রুটি বা খারাপ কোনো ঘটনার জন্য তার স্ত্রীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী করেন। তিথির শাশুড়ি মা কোনো দিন এর প্রতিবাদ করেন না। কেবলমাত্র চোখ দুটো জলে ভরে যাওয়া ছাড়া আর কোনো অভিব্যক্তি দেখতে পায়নি তিথি। কখনো তরকারিতে নুন কম, কখনো বেশি, কখনো নিজের চশমাটা চেয়ারে রেখে ভুল করে তার উপর বসে ভেঙে ফেলে অনিলবাবু মায়াদেবীকে ধমকানি দেন, আমি তো ব্যস্ত মানুষ, তুমি কেন তুলে রাখুনি? এই তো 2 দিন আগের ঘটনা। অনিলবাবু মায়াদেবীকে গরম জল করে দিতে বললেন, গার্গল করবেন। মায়াদেবী ফুটন্ত জল এনে দিলেন। অনিলবাবু জলটা দেখে চিৎকার করে উঠলেন, বলি তোমার বুদ্ধিশুদ্ধি কবে হবে বলো তো? এত গরম জল দিয়ে আমাকে পুড়িয়ে মারবে নাকি? তিথি অবাক হয়ে দেখে মায়াদেবী অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিন্তু পরের দিন উল্টো ঘটনা ঘটল। পরের দিন গার্গেলের জন্য মায়াদেবী তুলনামূলক কম গরম জল এনে দিলেন অনিলবাবুকে। সেদিনও চিৎকার করে উঠলেন অনিলবাবু, এ কি, এত অল্প গরম জল দিয়ে গার্গল হয় না, তুমি জানো না? তোমার কি এটুকু বুদ্ধিও নেই? আর নিজেকে স্থির রাখতে পারল না তিথি। এগিয়ে এসে অনিলবাবুকে বলল, আচ্ছা বাবা, আপনার কত ডিগ্রি উষ্ণতার জল প্রয়োজন? রেগে গেলেন অনিলবাবু, এই আবার কেমন প্রশ্ন বৌমা? আমার কাছে কি তাপমাপার যন্ত্র আছে যে আমি বলবো কত ডিগ্রি? তিথি বলে, তবে কি যন্ত্রটা মায়ের কাছে আছে? তবে মা কিভাবে বুঝবেন? আপনিও তো কাল গরম জলটা একটুক্ষণ রেখে ব্যবহার করতে পারতেন তো। আজকে আর একটু গরম করতে বলতে পারতেন। তা না করে মাকে ছেলে বৌমার সামনে এভাবে অপমান করছেন কেন? তিথির স্বামী রূপ সন্ত্রস্ত হয়ে বলে, কি বলছো কি, চলো এখান থেকে। বলে তিথিকে ওখান থেকে টেনে নিয়ে যায় রূপ। সেদিনের মতো ব্যাপারটা ওখানেই মিটেছিল। রূপ বলেছিল, কেন বাবার মুখের ওপর বললে কাজটা ঠিক করনি? তিথি বলে, লজ্জা করে না তোমার? তোমার বাবা কথায় কথায় ছোটদের সামনে তোমার ভালো মানুষ মাকে অপমান করে, তুমি প্রতিবাদ করো না? কেমন সন্তান তুমি? হঠাৎ সে ঘরে রূপের ভাই দীপ প্রবেশ করে বলে, বৌদি, তুমি ঠিক বলেছ। আমি ছোটোর থেকে দেখে আসছি বাবা অন্যায়ভাবে মাকে অপমান করে ছোট করে। আমি প্রতিবাদ করেছিলাম। তখন বাবা বলেছিলেন, নিজের খরচ নিজে চালিয়ে তারপর প্রতিবাদ করো। মাকে বাপের বাড়ি যেতে দেয় না। মামা নিয়ে যেতে চাইলে বাবা বলতেন একেবারে নিয়ে যেতে। আমার মামা ভয়ে মাকে নিয়ে যেতেন না। অথচ 2 পিসি 2-1 মাস পর পর 15 দিন করে এসে থেকে যায়, কুটোটাও নাড়ে না। মা সারা দিন সেবা করে। দাদার মতো চাকরি করলে আমি মাকে নিয়ে কবে আলাদা হয়ে যেতাম। চোখ মুছতে মুছতে দীপ দৌড়ে বেরিয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে তিথি বলে, যাক, এ বাড়ির একটা ছেলের অন্তত মেরুদণ্ড আছে। এর 1 সপ্তাহ পর সকাল 11টা বাজে। রূপ লাঞ্চ করে অফিস চলে গেছে। দীপ মর্নিং কলেজ থেকে ফিরে নিজের ঘরে রেস্ট নিচ্ছে। অনিলবাবু বড় ছেলের সাথে লাঞ্চ করে দেববাবুর বৈঠকখানায় তাসের আড্ডায় গেছে। এবার তিথি আর মায়াদেবীর খাওয়া বাকি। তিথি মায়াদেবীর ঘরে ঢুকে চমকে ওঠে। দেখে মায়াদেবী পেটে হাত দিয়ে কুঁকড়ে শুয়ে আছেন। চমকে কাছে এসে তিথি জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এরকম করছেন কেন? এ কি, আপনি কাঁদছেন? মায়াদেবী বলেন, বৌমা, আমার মাঝে মাঝে পেটে ব্যথা হয়। সকাল থেকে একটু একটু হচ্ছিল, এখন আর সহ্য করতে পারছি না। চিন্তিত তিথি বলে, সে কি, কতদিন ধরে হচ্ছে, কাউকে জানাননি? মায়াদেবী বলেন, প্রায় 6 মাস। রূপুকে বলেছি, ও হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছিল, কোনো কাজ হয়নি। তোমার শ্বশুরমশাইকে বলিনি, উনি রাগ করবেন। তিথি আর কিছু বলল না।
আলমারি খুলে তার বিয়ে বৌভাতে পাওয়া সমস্ত টাকা এবং বিয়ের আগের কিছু জমানো টাকা যা অষ্টমঙ্গলের সময় বাবা জোর করে দিয়েছিলেন সব বের করলো। সব মিলিয়ে 25,000 মতো হলো। ব্যাগে নিয়ে দীপকে ডেকে একটা ক্যাব বুক করে মায়াদেবীকে নিয়ে নার্সিংহোমে ছুটল। দীপও সাথে গেল। রূপকে মেসেজ করলো। দীপ মামাবাবুকে জানালো। মায়াদেবীকে ভর্তি করলো তারা। ডাক্তার বললেন, মনে হচ্ছে গল ব্লাডারে স্টোন, আগামীকাল রিপোর্ট দেখে শিওর হব। পরের দিন আশঙ্কায় সত্যি হলো, গল ব্লাডারে স্টোন। ডাক্তার বললেন, আগামীকাল অপারেশন করতে হবে, তবে মাইক্রো হবে না, স্টোনগুলো অনেক বড় সাইজ হয়ে গেছে। দীপকে নিয়ে বাড়ি ফিরল তিথি। রাতে বাড়ির লোক থাকতে দেয় না। কাল ভোরে বাকি টাকার ব্যবস্থা করে নার্সিংহোম যেতে হবে, আগামীকাল অপারেশন। ঘরে ফিরে স্নান সেরে এসে দেখল রূপ আর ওর বাবা হোটেল থেকে আনানো তড়কা রুটি খাচ্ছে। তিথি ভাতে ভাত ফুটিয়ে নিল, দীপ আর তিথি খেল। রাত্রে রূপকে তিথি জিজ্ঞেস করল, তোমাকে যে টাকার ব্যবস্থা করতে বলেছিলাম করেছ? রূপ বিরক্তি সহকারে জানালো, হ্যাঁ করেছি, তবে তুমি একটু বেশিই বাড়াবাড়ি করছো। দীপ তো রয়েছে, মাও নেই, তুমিও চলে যাচ্ছ, আমার আর বাবার খাওয়া দাওয়ার কথা ভাবছো না? ঘৃণায় তিথির মনটা বিষিয়ে ওঠে। বলে, যে মা তোমাকে পৃথিবীতে এনেছে, নীরবে তোমাদের তিরস্কার সহ্য করে সারা জীবন সেবা করে গেছে, তার কোনো মূল্য নেই তোমার আর তোমার বাবার কাছে? তাহলে আমি তো 1 মাস এসেছি, আমার তো কোনো দামই থাকবে না। তোমার মতো অমানুষের সাথে আমাকে সংসার করতে হবে ভাবতেই পারছি না। আর কথা বাড়ায় না, শুয়ে পড়ে তিথি। ভোরবেলা উঠে দেখে রূপ অঘরে ঘুমোচ্ছে। তিথি একটা কাগজে লিখল রূপকে, মায়ের অপারেশনের পর মাকে নিয়ে মামাবাবুর কাছে উঠব, মামিমার বয়স হয়েছে তো, উনি পারবেন না। যে মানুষটা অন্যের সেবা করে কেবল তিরস্কার পেয়েছেন, তার অসুস্থতায় সেবা পাওয়াটা তার অধিকার, আমাদের কর্তব্য। ছোটবেলায় মাকে হারিয়েছি, দ্বিতীয়বার মাকে হারাতে পারবো না। যে টাকাটা তুমি দিয়েছ তার চেয়ে বেশি মূল্যের গয়না আলমারিতে রাখা আছে, প্রয়োজনে বেচে টাকাটা নিয়ে নিও। লেখা কাগজটা টেবিলে চাপা দিয়ে রাখল। মায়াদেবীর অপারেশন হয়ে গেছে। আজ মায়াদেবীকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে উঠেছে তিথি। যেমন শাশুড়ি মায়ের সেবা করছে, তেমনি মামিমাকেও রান্নায় সাহায্য করে তিথি। দীর্ঘ 32 বছর পর বোনকে আনতে পেরে মামাবাবু খুব খুশি। মামিমা বলেন, মেয়েটা জীবনে কোনোদিন সুখ পেল না, সব থেকেও কিছুই নেই, তবে ওর বৌমা ভাগ্যটা যে এত ভালো হবে বুঝিনি। ছেলেরা যেটা পারেনি সেটা বৌমা করে দেখালো। আজ 1 মাস 10 দিন পর তিথি শাশুড়ি মাকে নিয়ে ঘরে ফিরছে। আজ রূপ এসেছে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, তাও আবার অফিস ছুটি নিয়ে। তিথি খুব খুশি হয়েছে। যাক, মায়ের জন্য তার ব্যস্ত স্বামী কিছুটা সময় তো ব্যয় করছে। ঘরে এসে শাশুড়ি মাকে স্নান করিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়। তারপর রান্নার মেয়ে টগরকে বলে, টগর, মায়ের কম মশলা, কম ঝাল, কম তেলে রান্না কি করেছ? টগর বলে, তুমি কাকিমাকে নিয়ে টেবিলে বসো বৌদিমণি, আমি খেতে দিচ্ছি। খাবার দেখে চমকে ওঠে তিথি, চামচে নিয়ে টেস্ট করে। টগরকে বলে, টগর, এত সুন্দর গোলমরিচ দিয়ে হালকা অথচ টেস্টি খাবার বানাতে কোথায় শিখলে তুমি? টগর হাসতে হাসতে কাছে এসে বলে, বৌদিমণি, এসব আমার রান্না না, এসব কাকাবাবু রেঁধেছেন। ভোরে উঠে বাজার থেকে মাগুর মাছ এনেছেন, ইউটিউব না কি বলে ওখান থেকে দেখে রান্না করেছেন, আমি শুধু সাহায্য করেছি। ফ্রিজে কত ফল এনে রেখেছেন, বাড়তি দুধ নিয়ে আমাকে দিয়ে ছানা কাটিয়ে ফ্রিজে রেখেছেন। আমাকে তোমাদের বলতে বারণ করেছিলেন, তোমরা আসার 5 মিনিট আগে পাশের বাড়ি গেলেন, কিন্তু ভাত খেয়ে গেলেন না। বললেন, আগে রুগী মানুষটার খাওয়া হোক। তিথি দেখছে শাশুড়ি মায়ের চোখ দিয়ে জলধারা নামছে। বড় তৃপ্তি করে খাচ্ছেন তিনি স্বামীর ভালোবাসা মিশ্রিত খাবার। ইতিমধ্যে শ্বশুরমশাই ফিরে টগরকে হাঁক পাড়েন, টগর, কি রেঁধেছিস? আমার রুমে লাঞ্চ পাঠিয়ে দে। পথ আটকে দাঁড়ায় তিথি, পায়ে হাত দিয়ে প্রণাম করে। বিরক্ত ভাবেনে বলেন, কি ব্যাপার, খামোখা প্রণাম করছো কেন? তিথি বলে, বাবা, আমি সব জেনে গেছি। মায়ের সাথে খারাপ ব্যবহার করায় অনেক কটু কথা আপনাকে বলেছি।
আজ আপনার এই মহান রূপ দেখে আপনাকে প্রণাম করব না? শ্বশুরমশাই বলেন, প্রণাম তো তোমাকেই করা উচিত ছিল, কিন্তু ছোট বলে পারিনি। তোমার শাশুড়ি মা যে আমার সংসারে কতটা প্রয়োজনীয় তা এতদিনে তার অনুপস্থিতিতে হাড়ে হাড়ে বুঝেছি, অথচ তুমি 1 মাসেই তা বুঝেছিলে। তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছ। আমার বোনেদের এত আদর যত্ন করে 15 দিন 20 দিন করে সেবা করতেন তোমার শাশুড়ি মা। তার অসুস্থতায় খবর নেওয়া, এখানে এসে 2 দিন থাকা কোনোটাই করেনি তারা। অথচ আমি তাকে প্রায় 32 বছর বাপের বাড়ি যেতে দিইনি। কতটা যন্ত্রণা নিয়ে সে আমার সেবা করে গেছে। তাই এইটুকু তো আমার প্রায়শ্চিত্ত বৌমা। এরপর থেকে টগর আর তুমিই রান্নাঘর সামলাবে। তোমার শাশুড়ি মাকে বাকি জীবনটা আরামে রাখতে চাই বৌমা। ধীর পায়ে অনিলবাবু নিজের ঘরের দিকে চলে গেলেন। তিথি দেখল মায়াদেবীর মুখে এক প্রাপ্তির আনন্দ ছড়িয়ে পড়ছে।